This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। এই মুহূর্তের বড় খবর, বাড়িতেই আক্রান্ত অভিনেতা সাইফ আলী খান। সাইফের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, কি কারণে হামলা, এখন কেমন আছেন সাইফ আলী খান, সবটাই জানবো। ভাস্বতী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি ভাস্বতী। সাইফ আলী খানকে মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার কারণ গতকাল রাতে তার বাড়িতেই তার উপরে আঘাত আসে এবং একজন দুষ্কৃতী তাকে ছুরি দিয়ে আঘাত করে। এই কারণে এরকম আঘাত করা হয়েছে তাকে, সেটার বিষয়ে তদন্ত চালাচ্ছে মুম্বাইয়ের পুলিশ। হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পারছি, তাকে আঘাত করার পরে নিয়ে আসার পরে এখন তার কাছারি চলছে। 6 জায়গায় ক্ষত রয়েছে, যার মধ্যে 2 জায়গায় গভীর ক্ষত রয়েছে। নিউরোসার্জন নিতিন ডাঙ্গের টিম এই পুরো বিষয়টা দেখাশোনা করছে এবং তিনি নেতৃত্ব দিচ্ছেন এই সার্জারিতে। ভাস্বতী, আপাতত তোমাকে ধন্যবাদ। क्या कितने लोग आए थे, क्या कुछ बताइए? जब हुआ था कितने लोग आए थे, कुछ आइडिया? कुछ भी आइडिया नहीं है, कुछ भी आइडिया नहीं है, कुछ भी नहीं मालूम भैया, कुछ भी नहीं। बॉलीवुड अभिनेता सैफ अली खान के ऊपर बीती रात करीब 2 बजे अचानक अज्ञात बदमाश ने चाकू से हमला कर दिया। फिलहाल मैं इस वक्त सैफ अली खान के उसी घर के बाहर खड़ा हूं। आप देख सकते हैं सैफ अली खान इसी बिल्डिंग के 12वें माले पर रहते हैं। फिलहाल इस हमले के बाद सैफ अली खान के घर पर इस वक्त क्राइम ब्रांच और मुंबई पुलिस की टीम पहुंची हुई है और एक एक चीज की जांच कर रही है। इस बिल्डिंग के सीसीटीवी के साथ साथ आसपास की जितने भी बिल्डिंगें हैं उन सभी इमारतों की सीसीटीवी की जांच की जा रही है। जो बिल्डिंग का सिक्योरिटी गार्ड है उससे पुलिस पूछताछ कर रही है। इसके अलावा उसके सैफ अली खान के घर में जितने भी काम करने वाले लोग हैं उन तमाम लोगों को इस वक्त बांद्रा पुलिस स्टेशन में लेकर जाया गया है, जहां पर उनसे पूछताछ बांद्रा पुलिस की टीम कर रही है। क्राइम ब्रांच के जो सीनियर इंस्पेक्टर हैं दया नाइक, वह इस वक्त सैफ अली खान के घर पहुंचे हैं और मुंबई पुलिस के साथ साथ क्राइम ब्रांच की टीम भी इस वक्त सैफ अली खान पर हुए हमले की जांच कर रही है। फिलहाल हमलावर कौन था, किस मकसद से हमला किया और कहां से आया था, उसका उद्देश्य क्या था, इसकी जानकारी अभी तक नहीं मिली है। मुंबई पुलिस, बांद्रा पुलिस और मुंबई क्राइम ब्रांच कंटिन्यू इस मामले की जांच में जुटी है और आरोपी की तलाश कर रही है। कैमरामैन अजय मोहिते के साथ गोविंद ठाकुर, TV9 मुंबई। শহর কলকাতার খবরে ফিরে আসি। গল্ফগ্রিনে তরুণী খুনে চাঞ্চল্যকর মোড়, পুলিশের জালে মূল অভিযুক্ত নিহত তরুণীর ভাইপো। হরিদেবপুর থেকে সাবির আলীকে গ্রেফতার করল পুলিশ। 10,000 টাকা ধার চেয়ে না পাওয়ায় খুনের অভিযোগ। অপমান করলে রাগে ছুরি দিয়ে তাকে কোপায় অভিযুক্ত। জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত সাবির আলী, এমনটাই খবর। সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সৌভিক, পুলিশের তরফ থেকে কি জানতে পারছি আমরা? দেখো, একেবারে এই মুহূর্তে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, আমি আপনার আমার চিত্র সাংবাদিক বিনোদকে দেখাতে বলবো যে ফ্ল্যাটের মধ্যে মূলত যে রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল নাফিসা খাতুনের, আনুমানিক বয়স 40 বছর। এই নাফিসা খাতুনকেই কিন্তু গতকালকের সন্ধ্যেবেলা থেকে বিকেলের পর থেকে তার বাড়ির লোক কিন্তু খুঁজে পাচ্ছিল না এবং তার মায়ের একটি দোকান রয়েছে, চায়ের দোকান, যেটা গল্ফগ্রিন থানার ঠিক পিছন দিকে, এবং তার মা বিভিন্ন জায়গায় খোঁজখবর চালাবার পরে যখন তার মেয়েকে খুঁজে পাচ্ছিল না, প্রতিবেশীদের জিজ্ঞাসা করেছিল কেউ নাফিসাকে দেখেছে কিনা, এবং সেই সময় তার মা যখন ঘরের মধ্যে ঢোকে, নাফিসার ঘরের মধ্যে ঢোকে, সেই সময় গিয়ে তিনি দেখতে পান যে নাফিসা তার খাটের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং তার শরীরে বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। একেবারে গল্ফগ্রিন থানা থেকে প্রায় 200 মিটার দূরত্বে এই ঘটনা, এবং পরবর্তীকালে পুলিশকে খবর দিলে পুলিশ কিন্তু যখন আসে, দেহ উদ্ধার করে, হোমিসাইড আসে, তদন্ত শুরু করে। পুলিশের যেটা সন্দেহ হচ্ছিল, যেহেতু এই যে দরজা, সেই দরজাটা যে খোলা ছিল, ঘরের দরজা, তার জন্য কিন্তু পুলিশ প্রথম থেকেই সন্দেহ করছিল যে নিজের লোক কেউ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কিনা, অর্থাৎ পরিচিত কেউ জড়িত রয়েছে কিনা, এবং সেই মতো কিন্তু পরিবারের বিভিন্ন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এবং পরবর্তীকালে এই যে সাব্বির আলী বলে যে ব্যক্তিকে ইতিমধ্যেই পুলিশ অ্যারেস্ট করেছে, এ হচ্ছে নাফিসার ভাইপো, অর্থাৎ পিসির কাছে সে এসেছিল। পুলিশ সূত্র থেকে যেমনটা জানা যাচ্ছে, তার বেশ কিছু জায়গায় ধার হয়ে গেছিল, পিসির কাছে টাকার জন্য সে এসেছিল, 10,000 টাকা তার কাছে চায়, এবং পিসি কিন্তু কোনো রকমভাবে 10,000 টাকা দিতে রাজি হয় না, এবং এই নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীকালে নাফিসা খাতুন সে কিন্তু রান্নাঘর থেকে একটি ছুরি বার করে নিজের ভাইপোকে ভয় দেখাতে থাকে যাতে সে ভাইপো সেখান থেকে চলে যায়।
যায়। কিন্তু সেই সময় এই অভিযুক্ত সাব্বির আলী নাফিসার হাত থেকে সেই ছুরি ছিনিয়ে নিয়ে তার উপর আক্রমণ করে, তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে, তার গলার নলি কেটে দেয় এবং পরবর্তীকালে সেই দেহ কিন্তু সে তার নাফিসার খাটের তলায় ঢুকিয়ে এখান থেকে পালিয়ে যায়। ভাইপোর মধ্যে ঝামেলা এবং তারপর এই ঘটনা, সেক্ষেত্রে সাবির এই ঘটনাটা একাই ঘটিয়েছে, তাই তো? টাকার জন্য খুন। দেখো, একদমই তাই, পুলিশের সেমনটাই সন্দেহ। যদিও সবে তদন্ত শুরু হয়েছে, শুধুমাত্র 10,000 টাকার জন্যই খুন না, এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে বা এই খুনের পিছনে আর কেউ রয়েছে কিনা, প্ল্যানফুলি এই খুনটা করা হয়েছে কিনা, গোটাটাই কিন্তু তদন্ত সাপেক্ষ। এবং ইতিমধ্যেই কিন্তু এই অ্যারেস্ট সাব্বির আলীকে আজকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীকালে নজর থাকবে আমাদের সৌভিক জেরায় ইতিমধ্যেই খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত সাব্বির আলী। অপমান সহ্য করতে না পেরে এই খুন জেরায় স্বীকার করেছে অভিযুক্ত। কাল দেখেনি, তার আগের দিন লাস্ট কবে দেখেছেন ওকে? ওকে এমনি রাস্তায় আমি দেখেছিলাম ফোনে কথা বলতে। কবে? মানে ওই 1-2 দিন হবে, পরশুদিন মনে হয়। কোনো আওয়াজ পেয়েছিলেন? চেঁচামেচি না, হচ্ছে? কিছুই পাইনি। তো থাকেই না বেশি, রাতের দিকে থাকে না ওরা, মানে বেশি থাকেই না। মা আর মেয়ে তো, ওরা বেশি থাকেই না, কখনো কখনো আসে কখনো চলে যায়। কালকে মা কি জিজ্ঞেস করছিল বা খোঁজ করছিল? কালকে ওই তোর মা মানে 5টার পরে, মানে 6টার কিছু আগে আমাকে জিজ্ঞেস করছে আমার মেয়েকে দেখেছিস? আমি না, আমি দেখিনি। ব্যাস তারপরেই শোনা গেল মানে এই ব্যাপার হয়েছে। এবার একটু মালদায় চলে আসি, কারণ সেখানে মারছে তৃণমূল, মরছে তৃণমূল এবং ধরাও পড়ছে তৃণমূল। কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার দলেরই কর্মী, যে কিনা অন্যতম অভিযুক্ত জাকির শেখের ঘনিষ্ঠ। তবে জাকিরের টিকি ছুঁতে পারেনি পুলিশ। অভিযোগ, সমাজ বিরোধীরা এখন এলাকার নিয়ন্ত্রক। মূলত কালিয়াচকে তো বটেই, চেরাও চালাম, বেআইনি অস্ত্র, জাল নোটের কারবার, কি না হয় এই কালিয়াচকে, মানে যত কাণ্ড সবই কালিয়াচকে। খুনোখুনি, হানাহানি, চোরাচালান, বেআইনি অস্ত্র, জাল নোটের কারবার, যেন অপরাধের ডেরা হয়ে উঠেছে কালিয়াচক। মালদার বৃহত্তম ব্লকে অপরাধের বারবারন্ত। কেন এত গন্ডগোল, কেন এত খুনোখুনি কালিয়াচকে? আসলে ভৌগোলিক দিক থেকে এখানকার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে কালিয়াচক থেকে হাত বাড়ালেই যে বাংলাদেশ। কালিয়াচক 3 ব্লকের সুখদেবপুরের পাশেই ওপার বাংলা, আর কালিয়াচক 1 ব্লকের নওদা যদুপুরেই খুনের ঘটনা। আবার ওই এলাকার পাশেই তো ঝাড়খণ্ডের রাজমহল। অভিযোগ, এখানে দুষ্কর্ম চালিয়ে ঝাড়খণ্ডের রাজমহল, বিহারে পূর্ণিয়া হয়ে নেপালে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বরাবরই কালিয়াচক দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। আর সেই দুষ্কৃতীরা কেমন? যাদের সঙ্গে যোগ রয়েছে আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে, যাদের সঙ্গে যোগ খুঁজে পেয়েছে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে। কালিয়াচক 3 ব্লকের সুখদেবপুর সীমান্ত, যে এলাকা গত কয়েকদিন ধরে অশান্তির অন্যতম কেন্দ্রস্থল হয়ে উঠেছে। পাকিস্তান সীমান্তের মতো সুখদেবপুরের বাংলাদেশ সীমান্তেও দেখা গেছে বাংকার। সুখদেবপুর সীমান্তে প্রায় 1.5 কিলোমিটার এলাকায় নেই কাঁটাতার, আর এই অরক্ষিত সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে কাঁটাতার দিতে যায় বিএসএফ। তখনই বাধা আসে বিজিবির থেকে। তারপরও চলছে লাগাতার উস্কানি, অনুপ্রবেশের চেষ্টা। বাংলাদেশের না আসতে পারে, তোমার দুষ্কৃতীরা আমাদের ভারতে যেন না আসতে পারে, তার জন্য আমরা হাসপাতালে ডিউটি করছি। আমরা এখন বর্তমানে আমরা বিএসএফ এর সঙ্গে আমরা পাঠা দিচ্ছি। আমাদের তার ভাড়া আমরা তার বন্দি অবশ্যই দিব। একদিকে কাঁটাতারহীন সীমান্ত, সেখান থেকে ভারতে ঢুকে পড়ার ছক, সারাক্ষণ উত্তেজনা। আর এই ফাঁকে একের পর এক দুষ্কর্ম চলেছে কালিয়াচকে, যেন পাচারের হাব হয়ে উঠেছে মালদার সীমান্তবর্তী এই এলাকা। কালিয়াচকের বিস্তীর্ণ এলাকায় পোস্ত চাষের আড়ালে আফিমের কারবারের অভিযোগ দীর্ঘদিনের। তার পাশাপাশি বাংলাদেশ থেকে মাদক, অস্ত্র, জাল নোট এই কালিয়াচক দিয়ে ঢোকে বলে গোয়েন্দা সূত্রে খবর। অনেকের মতে আক্ষরিক অর্থে পাচারের রুট হয়ে উঠেছে কালিয়াচক। ওপারে রয়েছে বাংলাদেশের শিবগঞ্জ জেলা। সূত্রের খবর, শিবগঞ্জ থেকে জাল নোট, অস্ত্র, মাদক কালিয়াচক 3 ব্লকে হয়ে ঢোকে এদেশে। তারপর 12 নম্বর জাতীয় সড়ক কিংবা কাছাকাছির খালতিপুর রেল স্টেশন দিয়ে ছড়িয়ে পড়ে অন্যত্র। জালনোটি হোক, মাদক হোক কিংবা অস্ত্র, সমস্ত কিছু পাচারের ক্ষেত্রেই বারবার উঠে এসেছে এই কালিয়াচকের নাম। হাতে হাতে ঘুরেছে অস্ত্র, বহু ঘরে ঘরে অস্ত্র তৈরি হয়ে যাচ্ছে। কোথাও জাল নোটের কারবার, কোথাও আবার অস্ত্রের হাব, কোনো জায়গা মাদকের আবার ডেরা। দুষ্কর্মের কালিয়াচকে অপরাধের কানাগলি যেন দিকে দিকে। সব মিলিয়ে
সমস্ত রকমের অপরাধের যেমন ক্ষেত্র হয়ে উঠেছে কালিয়াচক, তেমনি একই সাথে দুষ্কৃতীদেরও মুক্তাঞ্চল হয়ে উঠেছে এই কালিয়াচক। শিল্পী বয়কট বিতর্কে ফাটল বাড়ছে তৃণমূলের অন্দরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের জানিয়েছেন যে তিনি বয়কটের পক্ষে নন। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের তরফেও এমন কোনো বার্তা দেওয়া হয়নি বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই ইস্যুতে পুরনো অবস্থানে অনড় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিষয়টিকে ঘিরে প্রকাশ্যে এসেছে তীব্র মতবিরোধ। মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও, এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী, তিনি যা বলবেন মাথা পেতে নেব। এখনো পর্যন্ত তার কাছ থেকে কোনো কথা শুনিনি, ফলে তিনি কি ভাবছেন সেটা নিশ্চয়ই আর একজনের মুখ থেকে শুনবো না। বিতর্ক শেষ হয়নি, বরং তা এখন মধ্য গগনে। আরজিকর কাণ্ডের আবহে প্রতিবাদী শিল্পীদের বয়কট বিতর্কে আরও প্রকট তৃণমূলের অন্দরের মতবিরোধ। বয়কটের পক্ষে নন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অবস্থানে অনড় থেকে পাল্টা বার্তা দিলেন কুণাল ঘোষও। যারা আরজিকর কাণ্ডের পর, আন্ডারলাইন, যারা আরজিকর কাণ্ডের পর কঠিন সময়ের লড়াইতে ময়দানে ছিল, তারা এই কজনকে কিন্তু ডাকার পক্ষে থাকবে না। আমরা বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নই, আমি এতটুকু বলতে পারি। বাকি দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্য কোনো সিদ্ধান্ত বা সাজেশন নেয়, তার সিদ্ধান্ত ছিল আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। সেই প্রতিবাদে সামিল হয়েছিলেন একাধিক প্রথম সারির শিল্পী। পথে নেমে প্রতিবাদের পাশাপাশি তীব্র ভাষায় রাজ্য সরকারের সমালোচনা করেছিলেন তারা। সেই প্রতিবাদ খানিকটা স্থিমিত হওয়ার পরে এখন সেই শিল্পীদের বিরুদ্ধে খড়গহস্ত কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুদের মতো তৃণমূল নেতারা। তাদের দাবি, তৃণমূলের পৃষ্ঠপোষকতায় যেসব অনুষ্ঠান হয় সেগুলিতে এইসব শিল্পীদের বয়কট করা হোক, কিন্তু এই দাবির সঙ্গে একমত নন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আগেই জানিয়েছিলেন তিনি কোনো রকম বয়কটের পক্ষে নন। তারপরেও অবশ্য তৃণমূলের অন্দরে বয়কটপন্থীদের সুর নরম হয়নি। এই পরিস্থিতিতে যারা বয়কটের পক্ষে সওয়াল করেছেন, এদিন নাম না করে তাদের কড়া বার্তা দিয়েছেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজনীতিতে বিশ্বাসী হতেন, তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন, তারাই দলে ফিরতে পারতেন। অভিষেকের আক্রমণের লক্ষ্যে কি কুণাল? রাজনীতির কারবারিরা মনে করাচ্ছেন সারদা কেলেঙ্কারিতে যখন গ্রেফতার হয়েছিলেন কুণাল, তখন তিনি নিয়মিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতেন। রাজনৈতিক মহলের এই জল্পনার জবাব দিয়েছেন কুণালও। যেদিনকে কোনো খারাপ কথা, সংঘাতমূলক কথা, প্রতিবাদের কথা আমার মুখ থেকে বেরিয়েছে, সে মাসেও দলকে চাঁদাটা আমি দিয়েছি এবং আমি সেই দিন অবধি দেখিয়ে দিয়েছি যে আমি কিন্তু পুরো পিরিয়ডটা আমি দেখিয়েছি, আমি আছি। ফলে আমার নেত্রী জানেন আমার যন্ত্রণা এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটাই বলছেন সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে কিছু ইঙ্গিত করে বলেছেন বলে আমি একদম মনে করি না। আগামী 18 জানুয়ারি আরজিকর মামলার রায় ঘোষণা করবে নিম্ন আদালত, কিন্তু প্রকৃত অপরাধীরা এখনো অধরা। এই অভিযোগে সরব প্রতিবাদী মহল, আর এই প্রতিবাদীদের নিয়ে তোলপাড় শাসক দলের অভ্যন্তরীণ রাজনীতি। সৌরভ গুহ রিপোর্ট, TV9 বাংলা। অগস্ট মাসে মন্ত্রিত্ব গিয়েছিল অখিল গিরির, আর তারপর কাঁথি সমবায় ব্যাংক নির্বাচন হলো, আর সেখানে 108-এর মধ্যে 101 আসনে জয়ী তৃণমূল। ব্যাস, নাম্বার বাড়ল অখিল বাবু। কিন্তু তাল কাটলো কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর মনোনয়ন ঘিরে। সুব্রত বক্সী একটি প্যানেল পাঠিয়েছিলেন বটে, কিন্তু উত্তম বাড়ি গোষ্ঠী পাল্টা মনোনয়ন দিল। 15টি পদে দাবিদার 30, একেবারে কাঁটে কাটাক্কার। আর কি, দলের কোন্দল রুখতে শেষমেশ হস্তক্ষেপ করতে হলো মুখ্যমন্ত্রীকে। শিশিরবাবু তো বলেছেন যোগ্য লোকেরা, ভালো লোকেরা জিতবে, খারাপ লোকেরা হারবে। ভালো লোকেরাই জিতেছে, খারাপ লোকেরা হেরেছে। তা ভালো লোকের মধ্যে যেটা সব থেকে ভালো, তাদের মধ্যে বেছে নিয়ে আমরা তাদেরকে পরিচালক মণ্ডলীতে নিয়ে আসি। সকলকে ডেকেছিল, আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত নেবেন সেটা ঊর্ধ্বতন নেতৃত্বের ব্যাপার। নিশ্চিতভাবে আমাদের পক্ষে ঊর্ধ্বতন নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবেন এটা বলা সম্ভব। অখিল গিরি বনাম উত্তম বারিক,
দুজনেই পছন্দের তালিকা পাঠিয়ে দিয়েছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেন মমতা ব্যানার্জি। সেই তালিকায় নাকি বারিকের থেকে গিরি গোষ্ঠীর প্রতিনিধিরাই গুরুত্ব পেয়েছে। অন্দরের খবর, উত্তম বারিকের শিবির থেকে ওই তালিকা নিয়ে অভিষেক ব্যানার্জির কাছে আপত্তি জানানো হয়েছে। তারপর সোমবার দুপক্ষই মনোনয়ন জমা দিল। দলের নির্দেশ আছে, আমি তাই নমিনেশন তুলতে এসেছি। রাজনীতি করতে এসেছি, লোকে স্লোগান দিতেই পারে। সব মূর্খ অজ্ঞগুলো এসছে, নিজেদের প্যানেলে দাঁড়িয়েছিল। একটা নাম আমি বলছি না, উনি নিজের প্যানেল জিতাতে পারেননি, একা জিতেছে, সে আবার ডাইরেক্টর হওয়ার স্বপ্ন দেখছে। কাঁথি সমবায় ব্যাংকের 15টা ডিরেক্টর পদে দাবিদার 30 জন। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার গেলেন রাজীব ব্যানার্জি। কাজ হলো? আমরা এখনো আবার বসছি, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব যাতে একটা প্যানেল আমাদের যায়, আমরা চেষ্টা করছি। দুটো প্যানেল আসেনি, একটা প্যানেলই আসছে, সেটা কেউ প্রচার করছে যে ওটা ঠিক নয়। তো হ্যাঁ, সেটা রাজ্য সভাপতির কাছ থেকে অনুমোদন নিয়েই পাঠানো হয়েছে এবং সেটা হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে, এই কারণেই ওটার কোনো সই থাকে। খালি হাতে ফিরতে হলো রাজীব বাবুদের। অগত্যা আবার বৈঠক। ভবানীপুরে সুব্রত বক্সির পার্টি অফিসে বৈঠক ডাকা হলো। সেখানেই এলেন পূর্ব মেদিনীপুরের নেতারা। শেষমেশ হস্তক্ষেপ করতে হলো মুখ্যমন্ত্রীকেই। সেখানে সুব্রত বক্সি ফোনে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্দেশ দেন সুব্রত বক্সি যে তালিকা তৈরি করেছেন সেটাই চূড়ান্ত। বিরোধী গোষ্ঠীকে অবিলম্বে নাম প্রত্যাহার করে নেওয়ারও নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলে গঙ্গাসাগরে পূর্ণ স্নান আর বুধে মোচড়। যাকে দুর্নীতির গঙ্গাসাগর বলেছিল ইডি, সেই জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়ে গেলেন। তৃণমূলের ওজনদার নেতাদের মধ্যে অন্যতম বলাই যায় একমাত্র পার্থ চট্টোপাধ্যায় আপাতত শ্রীঘরে। মুক্তির পর অনুব্রতর মতো জেলা রাজনীতিতে কি আবার স্বমহিমায় ফিরবেন বালু, নাকি অন্য কোনো অঙ্ক? জল্পনা এবার অন্য খাতে। রেশন দুর্নীতি মামলায় আদালতে তাকে কখনো কিংপিং, কখনো কিং মেকার, কখনো আবার দুর্নীতির গঙ্গাসাগর বলেছিল ইডি। এবার সেই জ্যোতিপ্রিয় মল্লিকই জামিন পেয়ে গেলেন। 14 মাস পর জেল মুক্তি হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রীর। বুধবার সন্ধ্যায় জেল থেকে বাড়ি ফেরেন একদা তৃণমূলের এই দাপুটে নেতা। রেশন দুর্নীতি কাণ্ডে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর 2023-এর 27শে অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে ইডি। ঠিকানা হয় প্রেসিডেন্সি সংশোধনাগার। জামিন পেতে মরিয়া জ্যোতিপ্রিয় আদালতে ছোটেন বারবার। প্রতিবারই প্রভাবশালী তত্ত্ব তুলে ইডি তার জামিনের বিরোধিতা করে, কিন্তু এবার আর জামিনের বিরোধিতায় কোনো যুক্তি ধোপে টেকেনি। আমরা দেখছি প্রত্যেকটা তদন্তের ক্ষেত্রেই আদালত নির্দেশ দেওয়ার পরে তদন্ত শ্লথ হয়ে যাচ্ছে। সচেতনভাবে প্রমাণ জোগাড় না করার জন্যে এই অপরাধীরা যারা আছে তারা সব ছাড়া পেয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের রিসেন্ট কিছু রায় এসেছে, তারপর আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এই ধরনের দুর্নীতি মামলায় কিছু লোকের জামিন হয়ে যাচ্ছে। কিন্তু আমার বিশ্বাস বাংলার মানুষের দরবারে এই সমস্ত চোর জোচ্চল নেতারা তারা কোনো জামিন পাবেন না। তারা জনতার দরবারে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হবেন এবং জনতা এদেরকে অ্যাকসেপ্ট করবে না, রাজনীতিতে অ্যাকসেপ্ট করবে না। আদালত যখন জামিনের আবেদন মঞ্জুর করেছেন, তাহলে আদালতও মনে করছেন যে তদন্তে অগ্রগতি নেই, আটকে রাখার প্রয়োজন নেই এবং আটকে রাখার জন্যই আটকে রাখা হচ্ছিল। এইটা আদালত কনভিন্সড হয়েছেন বলেই তো জামিনটা মঞ্জুর করেছেন। এর বাইরে এখানে কোনো রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই। মাস কয়েক আগে রেশন দুর্নীতি মামলায় জামিন পান জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য, চালকল মালিক বাকিবুর রহমান সহ 3 জন। এই যুক্তি দেখিয়ে হাবড়ার বিধায়কের জামিনের রাস্তা আরও সুগম হয়। রেশন দুর্নীতি কাণ্ডে তার গ্রেপ্তারি অস্বস্তিতে ফেলেছিল শাসক দলকে, যদিও তার পাশ থেকে কখনোই সরে যাননি তৃণমূল নেতৃত্ব। বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে। ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আর সেই সুযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। অনুব্রত মণ্ডলের পর আরও এক হেভিওয়েটের জামিন। বাম কংগ্রেসের মুখে আরও একবার সেটিং তত্ত্ব। যাতে মমতা ব্যানার্জি অসুবিধে না বোধ করেন, 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড, পরপর আরো সমস্ত বাকিদেরকে জামিন করাবার ব্যবস্থা হয়ে রয়েছে। দিল্লি রাজ্য কথা কমপ্লিট। সেটিং এর রাজত্বে পশ্চিমবাংলার
দুর্নীতি ভয়াবহ আকার নিচ্ছে এবং আরো ভয়াবহ আকার নেবে। তদন্তের নামে ঘুষ টুস খেয়েছে আর কি আবার ব্যাপার। সবাই জানে চোর যখন জামিন পায় ম্যানেজ করে নেয়, ম্যানেজ করবার জন্য টাকার অভাব নেই। ইডি বা যারা সিবিআই চাইছে তদন্ত করছে, ম্যানেজ হয়ে যাচ্ছে এগুলো। এদিন জ্যোতিপ্রিয় জামিনের খবর পেয়ে আদালত চত্বরে পৌঁছন তার অনুগামীরা। সল্টলেকের বাড়ির সামনে রীতিমতন ভিড় জমে। জেল থেকে ফেরার পর বীরভূমের রাজনীতিতে ধীরে ধীরে সক্রিয় হয়েছেন অনুব্রত মণ্ডল। ২৬-এর মহাযুদ্ধের আগে জ্যোতিপ্রিয়কেও কি রাজনীতিতে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যাবে? রাজ্যের যে জেলা সবচেয়ে বেশি বিধানসভা আসন, সেই উত্তর ২৪ পরগনায় তৃণমূলের সমীকরণে জ্যোতিপ্রিয় কিভাবে আসবেন, সেটাই এখন কৌতূহলের বিষয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লখনৌয়ে প্রথম HMPV আক্রান্ত মহিলার মৃত্যু। 10 জানুয়ারি ওই মহিলার রিপোর্ট নেগেটিভ আসে। হৃদরোগ, যকৃতের সমস্যা সহ একাধিক অসুখে ভুগছিলেন ওই মহিলা। ভর্তি ছিলেন বলরামপুর হাসপাতালে।